আজকের গল্প ভুতুড়ে জরিপ। বছরের সবচেয়ে দুর্যোগতম দিন বোধহয় আজ। সকাল থেকেই মুষলধারে বৃষ্টি, প্রবল ঝোড়ো হাওয়া হাজার হাতির তাণ্ডব নিয়ে আছড়ে পড়ছে সুপারি আর নারকেল গাছগুলোর ওপর। গাছগুলোর যে কী করুণ অবস্থা, মাথা নুইয়ে প্রকৃতিকে বারবার কুর্নিশ করেও রেহাই পাচ্ছে না তার কোপ থেকে। চারদিকে জল থই থই, মাঠ ঘাট সব সাদা হয়ে গেছে। কচি সবুজ ধান গাছগুলো মাথা বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে। আকাশে সাতফলা ছুটিয়ে কামানের গোলার মতো মাঝে মাঝে এক একটা বাজ পড়ছে দূরে কোথাও, আর তার আওয়াজে কেঁপে কেঁপে উঠছে মাম্পি টুম্পা অপা মানুরা। সাহস দেয় হাবুল মামা। ছোট একটা মাটির ঘরে নিজের আস্তানা করে নিয়েছে মামা। সন্ধ্যার পড়া শেষ করে প্রতিদিন মামার কাছে জড়ো হয় অপা মানু ছাড়াও আরও অনেকে। কত রকমের গল্প যে জানে মামা, তার ইয়ত্তা নেই। একে বর্ষা বাদলের সন্ধ্যা, তার উপর গতকাল টুম্পাদি এসেছে কলকাতা থেকে। পড়াশোনা বাদ দিয়ে সবাই জড়ো হলো মামার ঘরে। ছোট ঘর, ভেজা মাটির সোনা সোনা গন্ধ, তেলের কুপি থেকে হালকা আলোটা কেঁপে কেঁপে ঘরের পরিবেশকে আরও রহস্যময় করে তুলেছে। মামা পুরু কাঁচের চশমাটা একবার মুছে নিল। মাদুর পেতে ততক্ষণে বসেছে মানু অপা টুম্পারা। তাদের দাবি ভূতের গল্প। গল্প শুরুর আগে মামা কয়েকবার গলা খাকারি দিল। মামার গলাটা আজ যেন কেমন ধরা ধরা মনে হলো ওদের। বাইরে একটানা ঝিঝির আওয়াজ। বড় কোলা ব্যাঙটা কোথায় যেন মাঝে মাঝে ভ্যাক ভ্যাক করছে। শোঁ শোঁ আওয়াজে বাতাসটা ঘরের বদ্ধ দরজায় ঠেলা দিয়ে জানাচ্ছে বাইরের দুর্যোগের অস্তিত্ব। মামার গল্প শুরু হলো। মামার বয়স তখন 27 কি 28। জমির সার্ভেয়ার হিসেবে ডায়মন্ড হারবার রেজিস্ট্রেশন দপ্তরে সবে চাকরিতে ঢুকেছে। জমির মাপজোকের জন্য বিভিন্ন জায়গায় যেতে হয়, রাতও কাটাতে হয় সম্পূর্ণ অপরিচিত জায়গায়। এরকম একটা মাপজোগের ব্যাপারে রুদ্রনগরে যেতে হয়েছিল মামাকে। জায়গাটা সাগর দ্বীপে, চারদিকে সমুদ্রের খাড়ি দিয়ে ঘেরা দ্বীপের ঠিক মাঝখানে। প্রশাসনিক যা কিছু কাজকর্ম সবই এখান থেকে করা হয়। এমনিতে জায়গাটা জনবহুল, কিন্তু সন্ধ্যার পর যেন শ্মশানপুরী। এখনকার মতো তখন সৌরচালিত আলো জ্বলতো না, ফলে সন্ধ্যা নামার আগেই যে যার ঘরে ঢুকে যেত। ডায়মন্ড হারবার থেকে বাসে নামখানা, তারপর নৌকাতে চেমাগুড়ি। ওখান থেকে রিক্সা ভ্যানে প্রায় 45 মিনিটের রাস্তা রুদ্রনগর। মামাকে নিতে এসেছিলেন খগেনবাবু। বছর 70 ছুঁই ছুঁই। দুপুর তখন 1টা কি 1:30 হবে। ওখান থেকে সাইকেলের রডে বসিয়ে মামাকে নিয়ে যাওয়া হলো খান সাহেব আমাদে। খা মাঠের মাঝে জমির মাপ নিতে হবে। এ মাপ নিয়েই নাকি ভীষণ সমস্যা বেঁধেছে। ঠিক জায়গায় পৌঁছতে 2টো বেজে গেল। খগেনবাবু টিফিন ক্যারিয়ারে লাল চালের ভাত আর তরকারি এনেছিলেন। গোগ্রাসে তা খেয়ে মামা কাজে মন দিল। জমির মালিক যে দুজন, তাদের একজনের নাম রাজা, অন্যজনের নাম রানা। 2 ভাই, দুজনের বয়স হাবুল মামার মতোই 27-28 মিশুকে। ফলে এক মুহূর্তে যেন বন্ধু হয়ে গেল 3জন। কাজ শুরু হলো। দ্রুত গতিতে মাপজোক চলতে লাগলো। ফিতে ধরে সাহায্য করলো তারা। সন্ধ্যা ঘনিয়ে আসার আগে কাজ শেষ হয়ে গেল। জমির মাপে রাজা রানা খুশি। জিজ্ঞাসা করলো, হাবুলবাবু আপনি কোথায় থাকবেন রাত্রে? না, এখনও ঠিক করিনি। খগেনবাবু অবশ্য তাদের বাড়ি রাত্রে থাকার অনুরোধ করেছেন। ভাবছি সেখানে না গিয়ে রুদ্রনগরেই ফিরে যাব। ওখানে আমাদের ব্রাঞ্চ অফিসে নাইট গার্ড আছে, তার সাথে থেকে যাব রাত্রেটা। খগেনবাবুর মতো পৌর লোককে আর বিপদে ফেলব না। ছি, আপনি রাত কাটাবেন অফিস ঘরে? খগেনবাবু, অফিস ঘর এসব দোহাই চলবে না। আমাদের বাড়িতে আপনাকে যেতেই হবে। অন্ন জল মুখে না দিলে আমরা যে পাপের ভাগী হব। অনুরোধ উপরোধ আর জোরাজুরির ঠেলায় অগত্যা মামাকে রাজি হতে হলো। গ্রামের একদম শেষ প্রান্তে স্কুল বাড়িকে ডান দিকে রেখে সরু রাস্তা এঁকে বেঁকে চলে গেছে 2 ক্রোশ দূরে পাশের গ্রামে। সঙ্গী দুভাই সেই রাস্তায় প্রায় মিনিট 15 হাঁটিয়ে যে জায়গায় মামাকে নিয়ে এলো, সেখানে বিস্তর আম কাঁঠালের গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে জায়গাটাকে রহস্যময় করে তুলেছে। সন্ধ্যা গড়িয়ে ততক্ষণে আঁধারও ঘনিয়ে এসেছে। অপরিচিত জায়গায় এসে মামার গাটা ছমছম করে উঠল। মনে হলো এর থেকে অফিস ঘরে মশার কামড় খেয়ে রাত কাটানোই ভালো ছিল। কি চিন্তা করছেন হাবুলবাবু? রাজার কথায় চমক ভাগল হাবুল মামার। না, ভাবছি এরকম নির্জন জায়গায় থাকতে আপনাদের ভয় করে না? প্রশ্নটা শুনে হো হো করে এক দফা হেসে নিল 2 ভাই। বলল, মানুষ অভ্যাসের দাস, কদিন এখানে থাকলে আপনারও অভ্যাস হয়ে যাবে। চলুন, বাড়ি এসে গেছি। বাড়িটা পুরনো, সামনের দিকটা ভাঙাচোরা, সাবেককালের সিংহ দরজা। এখন মাথার উপর বট অশ্বত্থ গাছের চারা বেঁধেছে পাকাপাকিভাবে।
রানা ঘরের ভিতর থেকে একটা কালি পড়া হ্যারিকেন নিয়ে এলো। যতটুকু আলো বেরোলো তাতে ঘরের এদিক থেকে ওদিকে মাকড়সার ফাঁদ মামার চোখ এড়ালো না। লম্বা উঠোন পেরিয়ে ভিতরের একটা ঘরে বসার ব্যবস্থা হলো। হাত পা ধোয়ার পর সাদা ধুতি চাদর পরতে দেওয়া হলো মামাকে। ওরাও হাত মুখ ধুয়ে গল্প করতে বসলো। জানা গেল ওদের বাবা মা বহুদিন আগেই গত হয়েছেন। বড় ভাই রাজা বিয়ে করলেও রানার এখনও বিয়ে হয়নি। রাজার ছেলেপুলেও হয়নি বছর তিনেক। তাই তার গিন্নি কোনো এক জাগ্রত ঠাকুরের কাছে মানত করতে বাপের বাড়ি গেছে, কদিন পরে ফিরবে। কাজের ঝি ছাড়া রান্নার একজন লোক আছে, তারাও কাজ সেরে সন্ধ্যার আগেই বাড়ি ফিরেছে। ঘর দালান তাই কেমন শুনশান। খগেনবাবু ওদের বাবার বন্ধু, জমি জায়গা দেখাশুনো করেন ওদের ছোটোবেলা থেকেই, কিন্তু শেষ বয়সে জায়গা জমি নিয়ে ওনার চালচলন ভালো লাগেনি ওদের। বিভিন্ন জমির হিসেবে গড়মিল এসব নিয়ে কথা কাটাকাটি হলে খগেনবাবু ব্যাপারটা ভালো চোখে নেননি, যদিও মুখে কিছু বলেননি। রাজা রানা এই জন্যই মাপজোক করার জন্য ডায়মন্ড হারবার সাব রেজিস্ট্রিতে একজন নিরপেক্ষ সার্ভেয়ারের জন্য দরখাস্ত করেছিল, আর হাবুল মামা সেই সার্ভেয়ার। গল্প করতে করতে রাত 10টা বাজল। খেতে বসার জন্য তাড়া লাগায় রাজা। বসার ঘরেই খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। 3 জনে পাশাপাশি খেতে বসলো। খেতে খেতেই মামা চমকে উঠল, এ কী কাণ্ড! ভাত হাত দিয়ে ধরা মাত্রই ওদের ভাত লাল হয়ে যাচ্ছে কেন? না, এটা তো চোখের ভুল না। তাহলে মামার ভাত তো কই লাল হচ্ছে না। খাওয়া বন্ধ করে মামা লক্ষ্য করে দেখছে। ওরা দুভাই হেসে উঠল, বলল, লাল রং দেখে চমকে উঠছেন তো? ভয়ের কিছু নেই। এখানে এরকম দেশি ঘি পাওয়া যায়, সেটা মাখলেই ভাতের রং লাল হয়ে যায়। আপনাকে দিইনি, খাবেন কি খাবেন না তাই জন্য। নিশ্চিন্তে খাওয়া শেষ করুন। মনের মধ্যে খিচখিচে সন্দেহ নিয়ে খাওয়া শেষ করলো মামা। ক্লান্ত থাকায় তাড়াতাড়ি বিছানাও নিল। এসব কথাই চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়ল তার মনে নেই। হঠাৎ একটা মেয়ের চাপা কান্নার আওয়াজে ঘুম ভেঙে গেল। জানালার ধারে দাঁড়াতে মনে হলো একটা কম বয়সী মেয়ে যেন কাঁদছে, আর চাপা গলায় তাকে সান্ত্বনা দিচ্ছে ওই 2 ভাই। কৌতূহলের বশে হ্যারিকেনের আলোটা তুলে ধরতে আওয়াজটা থমকে গেল। চারিদিকটা শুনশান। বিভ্রান্ত মনে মামা বাতি কমিয়ে বিছানায় চলে গেল। ঘুম ভাঙলো বেশ ভোরে কয়েকজনের ডাকাডাকিতে। দরজায় অনেক লোক ধাক্কাধাক্কি করছে আর হাবুলবাবু হাবুলবাবু বলে চেঁচামেচি করছে। ঘুম চোখে দরজা খুলতে সবাই একসাথে কি যেন বলার চেষ্টা করলো, কিন্তু চেঁচামেচিতে তা বোঝা গেল না। ভিড়ের মাঝখান থেকে রুদ্রনগরের ব্রাঞ্চ অফিসের নাইট গার্ড সুধাংশু হাবুল মামাকে একদিকে টেনে নিয়ে গিয়ে যা বললেন তাতে মামার মূর্ছা যাওয়ার অবস্থা। তার কথায় জানা গেল আসলে রাজা আর রানা জমির বিবাদে খুন হয়েছেন বছরখানেক আগে। খগেনবাবু ওদের জমি নিজের নামে করার চেষ্টা করেছিল। 2 ভাই জানতে পেরে প্রতিবাদ করে। জমির লোভে দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে তখন খগেনবাবু পুরো জমি আত্মসাৎ করতে ভাড়া করা গুন্ডা দিয়ে ওদের খুন করায়। রাজার বউ ওদের খেতে দিচ্ছিল, পিছন থেকে রামদা দিয়ে কুপিয়ে কুপিয়ে মারা হয় ওদের। থালার ভাত রক্তে লাল হয়ে যায়। সেই ভাত আর খাওয়া হয়ে ওঠেনি 2 ভাইয়ের। এই ঘটনা চাক্ষুষ দেখে রাজার বউ পাগল হয়ে যায় এবং একদিন পরে ওই ঘরেই গলায় দড়ি দিয়ে সে মারা যায়। এই ঘটনায় ক্ষিপ্ত গ্রামবাসীরা খগেনবাবুকে পিটিয়ে মারে। হাসপাতালে মারা যাওয়ার আগে জ্ঞান ফিরলে কৃতকর্মের জন্য প্রায়শ্চিত্ত করার ইচ্ছা প্রকাশ করেন তিনি। তার ইচ্ছা ছিল ওই 2 ভাইয়ের জমি যা সে হাতিয়ে নিয়েছিল তা গ্রামবাসীদের দেখিয়ে দেবে, কিন্তু তা আর হয়ে ওঠেনি। ডায়মন্ড হারবার থেকে ব্রাঞ্চ অফিসে হাবুল মামার যাওয়ার খবর গেলে সুধাংশু অফিসে অপেক্ষা করছিল সন্ধ্যা পর্যন্ত, কিন্তু মামার দেখা না পেয়ে উদ্গ্রীব হয়ে ওঠে। গ্রামবাসীদের জিজ্ঞাসা করলে কেউ বলতে পারেনি মামার খবর। রাতে খোঁজাখুঁজি করে অফিসে ফিরে এসেছিল সুধাংশু। সারা রাত চিন্তায় ঘুমোতে পারেনি। ভোর হতে না হতেই আবার খোঁজা শুরু হয় এবং একজন এসে খবর দেয় যে সে গত রাতে এক ভদ্রলোককে রাজা রানাদের বাড়ির দিকে যেতে দেখেছে। আর দেরি না করে গ্রামবাসীদের নিয়ে ভোরবেলায় পৌঁছে গেছে হাবুল মামার উদ্ধারের কাজে। মামার কিছু হয়নি দেখে শান্ত হলেন। মামাও কাল বিলম্ব না করে রুদ্রনগরের দিকে রওনা হলো। হাঁটতে হাঁটতে মামা নিজেকে প্রশ্ন করল, তাহলে গতকালের মাপজোক, রাতের খাবার, আতিথেয়তা, বিশ্রাম, রাজা রানা খগেনবাবু সবই কি মিথ্যা? জমির পাশ দিয়ে যেতে যেতে তারই দেওয়া নির্ধারক পিন বা নিশানা দেখে একটা সিদ্ধান্ত মনে বাসা বাঁধল,
তাহলে অশরীরী প্রেতাত্মা বলে সত্যিই কিছু আছে।